বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায় ক্ষমতায় থাকলে কেউ সংস্কারক আর ক্ষমতা ছাড়লেই তিনি হয়ে যান অভিযুক্ত। এই বাস্তবতার নতুন উদাহরণ যেন দুই ব্যক্তি, ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুজনই একসময় সরকারে ছিলেন, দুজনই নিজেদের পরিচয় দিয়েছেন দুর্নীতি বিরোধী অবস্থানের রাজনীতিক হিসেবে, এবং দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এক অদ্ভুত মিল। ক্ষমতায় থাকাকালীন তারা ছিলেন সংস্কারের মুখ, কিন্তু ক্ষমতা ছাড়ার পরই তাদের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। তাহলে প্রশ্নটা এখানেই, এই অভিযোগগুলো কি সত্যিই কোনো বড় দুর্নীতির ইঙ্গিত, নাকি এগুলো রাজনৈতিক বাস্তবতার অংশ? আজকের এক্সপ্লেইনারে আমরা চেষ্টা করব পুরো বিষয়টা সহজভাবে বোঝার। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো বেশ গুরুতর। এর মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়নে অনিয়ম, বদলি বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ। অভিযোগকারীদের দাবি, ক্ষমতায় থাকাকালে এসব অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। কিছু অভিযোগে এমনও বলা হয়েছে, একজন শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও 20 কোটি টাকার বিনিময়ে জামিন পেয়ে যান। আরও অভিযোগ রয়েছে যে বিচারক বদলির ক্ষেত্রে 50 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অভিযোগগুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে। দুর্নীতি দমন কমিশন বলছে যে প্রতিটি অভিযোগ আগে যাচাই বাছাই করা হয়। দুদকের নিয়ম অনুযায়ী অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিটি থাকে, তারা অভিযোগকে 100 নম্বরের স্কেলে মূল্যায়ন করে। কোনো অভিযোগ যদি 80 নম্বরের বেশি পায়, তখনই সেটি পূর্ণাঙ্গ অনুসন্ধানে যায়। অর্থাৎ এই মুহূর্তে অভিযোগ আছে, কিন্তু তা প্রমাণিত নয়। অভিযোগ ওঠার পরে ডক্টর আসিফ নজরুল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি 3টি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। প্রথমত, তিনি দাবি করেন তিনি জীবনে 1 টাকাও দুর্নীতি করেননি। দ্বিতীয়ত, তিনি বলেন সরকারে থাকা অবস্থায় তিনি কোনো স্বজনপ্রীতি করেননি। প্রায় 5000 আইন কর্মকর্তা নিয়োগ দিলেও কোনো আত্মীয়কে চাকরি দেননি। তৃতীয়ত, তিনি বলেন তিনি কখনো এলাকা প্রীতি করেননি এবং নিজের এলাকার জন্য কোনো বিশেষ সুবিধাও নেননি। এরই সাথে তিনি বিদেশে বাড়ি কেনা বা পালিয়ে যাওয়ার গুজবকেও গাঁজাখড়ি বলে আখ্যা দিয়েছেন। এবার আসি আর এক আসিফের কথায়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি একসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ সামনে এসেছে। সবচেয়ে বড় অভিযোগ প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি। তবে তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন, বরং তিনি নিজের এবং পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে দাবি করেছেন তার ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকারও কম। এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আরও কয়েকটি বিতর্ক সামনে আসে। এর মধ্যে রয়েছে তার বাবার নামে এলজিইডিতে ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনা। সমালোচকরা এটিকে স্বার্থের সংঘাত হিসেবে দেখেন, পরে যদিও লাইসেন্সটি বাতিল করা হয়। আরেকটি বড় বিতর্ক ছিল বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যাওয়ার ঘটনা। তিনি বলেন এটি তার লাইসেন্সকৃত অস্ত্রের অংশ এবং ভুলবশত ব্যাগে থেকে গিয়েছিল। আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে দুর্নীতি দমন কমিশনের তদন্তে এখন পর্যন্ত সেই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়টি আসিফ মাহমুদের সমর্থকরা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরছেন। তাদের যুক্তি, অনেক অভিযোগই হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো। এখন আসল প্রশ্ন, কেন ক্ষমতা ছাড়ার পরই এত অভিযোগ সামনে আসে? বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তদন্ত, মামলা এবং অভিযোগের ঢেউ আসতে শুরু করে। কখনো এগুলো সত্যিকারের দুর্নীতির অনুসন্ধান, কখনো আবার এগুলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য সত্যটা বোঝা সহজ নয়। ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনই একসময় নিজেদের পরিচয় দিয়েছেন দুর্নীতি বিরোধী রাজনীতির মুখ হিসেবে। আজ তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। কিন্তু মনে রাখতে হবে, অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তদন্তের আগে কাউকে দোষী বলা যেমন ঠিক নয়, তেমনি অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়াও ঠিক নয়। শেষ পর্যন্ত সত্যটা নির্ধারণ করবে তদন্ত এবং প্রমাণ।
এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছ তদন্ত করা এবং জবাবদিহিতার আওতায় আনা। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই আইনের ঊর্ধ্বে নয়, না ক্ষমতায় থাকলে না ক্ষমতা ছাড়লে।